This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক দুপুর 2টা শুরু করছে নিউজ এট 2 আর আজ চমকে দেওয়ার মতো কিছু তথ্য আপনাদের সামনে আনবো। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আপনারা জানেন গতকালও আমরা আপনাদের দেখিয়েছিলাম পোস্টমর্টমের পূর্ণাঙ্গ রিপোর্ট, আর আজ দেখাবো পোস্টমর্টমের সেই রিপোর্ট ধরে ধরে ক্রাইম সিন যা বর্ণনা পাওয়া যাচ্ছে এই পোস্টমর্টমের ভিত্তিতে এবং যে বর্ণনা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া গিয়েছে, দুটোর মধ্যে বিস্তর ফারাক। কি পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আসলে সিন ধরে ধরে দেখালে তবে আপনারা বুঝতে পারবেন। সিন 1 যার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা করছি ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে। সিন 1 আমি এই বড় দেওয়ালটায় আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ব্লু ম্যাটটা দেখতে পাচ্ছেন, এটা একটা নীল চাদর। এই রুমটা সেমিনার রুম। এই সেমিনার রুমের দরজা দিয়ে ঢুকে সোজাসুজি একটা সাদা বোর্ড, এই বোর্ডটা বুঝতে পারছেন নিশ্চয়ই, সাদা বোর্ড, এবং তার নিচে এইভাবে নীল চাদরে মোড়া একটা বেড, তাও একটা প্ল্যাটফর্মের ওপর। সাদা বোর্ডের নিচেই এই প্ল্যাটফর্ম বা পোডিয়াম যাই বলুন, তার ওপরে এই একটা গদি পাতা যা নীল চাদরে মোড়া ছিল। পোডিয়ামের ওপর সাদা বোর্ডের নিচে এক্স-রে রিপোর্ট ধরার যন্ত্র। এর সামনে এই এক্স-রে রিপোর্ট ধরলে বোঝা যায়, অর্থাৎ ওই বক্সটা এখানে রয়েছে, একটা সাদা বোর্ড, তার সামনে এক্স-রে ধরে দেখার যন্ত্র এবং তার সামনে বিছানা। সেই বক্সের ধার ঘেঁষেই নীল কাপড়ে ঢাকা বেড, মেঝেতে পাতা যার ওপরে নির্যাতিতার দেহ পাওয়া যায়। তাহলে এই যদি সিন হয়, এখানে বেশ কয়েকটা প্রশ্ন আসে। ভালো করে দেখুন, বেডের নিচে দিয়ে গেছে বিদ্যুতের তার, শেষ প্রান্তে রয়েছে সুইচ বোর্ড। বিদ্যুতের তার এবং সুইচ বোর্ড গ্রাফিক্যালি আরো দেখাচ্ছি। এবার দেখুন, বেডের পাশেই উঁচু কাঠের একটা বেঞ্চ, এই বেঞ্চটা, এবং তার ওপর উল্টে একটা ব্যাগ রাখা। কাঠের বেঞ্চ, বেডের পাশে, তার উপরে উল্টানো ব্যাগ। আমরা সিনটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। এক্স-রে বক্স এবং কাঠের বেঞ্চের মাঝে পড়েছিল দেহ। এই নীল চাদরে মোড়া গদিটার ওপরে, কাঠের বেঞ্চ আর এক্স-রে বক্সের মাঝে তিলোত্তমার দুই পা দুদিকে ছড়ানো ছিল যখন দেহ মেলে। সিন রিক্রিয়েট করছি আমরা। বেডের বাইরে ছিল তিলোত্তমার একটা পা, আমরা বোঝানোর চেষ্টা করেছি গ্রাফিক্যালি। দু পা দুদিকে ছড়ানো, একটা পা বিছানার বাইরে। এবার দেখুন জুতো, বেড থেকে কিছুটা দূরে জুতো ছিল, কিন্তু জুতোটা খুব পরিপাটি অবস্থায় রাখা। এবার সিন 2 আপনাদের দেখাবো। সিন 2 দেখুন, তিলোত্তমার দেহ পড়ে রয়েছে। তিলোত্তমার দেহে 5টা আঘাত, 25টা আঘাত, বাইরে থেকে 16টা এবং ইন্টারনাল ইনজুরি ছিল 9টা, মোট 25টা। নাক মুখ চেপে, গলা টিপে শ্বাসরোধের ইঙ্গিত, মানে দুরকম উপায়ে শ্বাস বন্ধ করার চেষ্টা হয়েছে। প্রথম গলা টিপে, তারপর নাক মুখ চেপে। এরপর এটা হচ্ছে ক্রাইম, এটা হচ্ছে সেই সেমিনার রুম যেটা আমরা গ্রাফিক্যালি আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। এবার আরো আছে, সেগুলো দেখাবো আপনাদের। ক্রাইম স্পট কি সাজানো, এই প্রশ্নটাই তো আসে। তিলোত্তমার একটি হাত কপালের ওপর রাখা ছিল, যেটা সবচেয়ে বড় প্রশ্ন। যদি ধস্তাধস্তি হয়, বিশেষজ্ঞদের মতে ঘুমের মধ্যে মৃত্যু হলে কপালে হাত থাকতে পারে। ক্রাইম স্পট সাজানো কিনা এর উত্তর খুঁজতে গিয়ে নানা সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে মৃত্যুর সময় কিছু টের না পাওয়ার কথা যদি কপালে হাত রেখে কেউ মারা যান, অর্থাৎ তার সঙ্গে কোনো ধস্তাধস্তি বা অত্যাচারের ঘটনা ঘটেনি, কিন্তু কাউকে ধর্ষণ করা হলে তিনি প্রতিরোধ অবশ্যই করবেন। সেক্ষেত্রে কপালে হাত কতটা থাকতে পারে? ময়না তদন্তের রিপোর্টেও প্রতিরোধের চিহ্ন মিলেছে, দেহে আঁচড়, কামড়, নখের দাগ মিলেছে। তাহলে কি করে কপালে হাত দিয়ে তিলোত্তমার হাত কপালে মৃত্যুর সময় থাকতে পারে? বডি যখন পাওয়া গিয়েছে তখন হাত কপালে।
তাহলে কি খুনের পরেই তিলোত্তমার হাত ওইভাবে কপালে রেখে দেওয়া হয়েছিল পুরো ঘটনাটা স্বাভাবিক বলে দেখাতে, কিছু হয়নি বোঝানোর জন্য? সেমিনার রুমে অন্য ভালো শয্যা ছিল বলেই হাসপাতাল সূত্রে খবর, কিন্তু ওইখানে একটা পোডিয়ামের ওপরে মেঝেতে পড়ে থাকা গদিতে কেন ছিল তিলোত্তমার দেহ? কেন ধুলো ভরা পোডিয়ামের মেঝেতে শুতে গেলেন তিলোত্তমা? এ প্রশ্ন তো আসে, বিশেষ করে যে বেডের নিচে ইলেকট্রিক ওয়্যার গিয়েছে। কেন দেওয়াল ঘেঁষে বিছানা পাতলেন তিলোত্তমা? প্রশ্ন তো অবশ্যই আসে, তাও এক্স-রে মেশিনের সামনে, এরকম একটা কনজেস্টেড জায়গায়। এত জায়গা থাকতে বিদ্যুতের তারের ওপর বেড পেতে তিনি কেন শুতে গেলেন? মোদ্দা প্রশ্ন, এই জায়গাটা একটা কোণা, তিনি বাছলেন কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে কেউ জেনে বুঝে বিদ্যুতের তারের ওপর বিছানা কি পেতে দিয়েছিলেন বা বডিটা এখানে রেখেছিলেন? ময়না তদন্তের রিপোর্টে প্রবাল ধস্তাধস্তির ইঙ্গিত মিলেছে, আপনারা জানেন। গতকাল থেকে সেই রিপোর্ট আপনাদের সামনে আনছি। ধস্তাধস্তি হলে বিছানার নীল কাপড় যখন দেহ মেলে তখন ততটা অবিন্যস্ত ছিল না, পরিপাটি ছিল মোটের ওপর। ধস্তাধস্তি হলে মাথার কাছে একটা লাল কম্বল ভাঁজ করে পরিপাটি করে রাখা ছিল। এরকম একটা জায়গায় লাল কম্বল, সেটাই বা কি করে অত গোছানো ছিল? পায়ের কাছে জুতো জোড়া, আগেই যে কথা বললাম, জুতো জোড়া একদম পাশাপাশি নির্দিষ্ট জায়গায় পরিপাটি করে রাখা কি করে সম্ভব? যদি এতটা ধস্তাধস্তি হয়, এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? ময়না তদন্তের রিপোর্টের পর বিশ্লেষণ করে বিভিন্ন প্রশ্ন কিন্তু আসছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত এবং আমার সঙ্গে রয়েছেন এক্সপার্ট পুলিশ অফিসার, প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আমি প্রথমে নজরুল বাবুর কাছেই যাব। নজরুল বাবু, আপনি জানি না কতটা দেখতে পারলেন, আমরা যে সিন রিক্রিয়েট করার চেষ্টা করলাম কিন্তু অসঙ্গতি বিস্তর। দেখুন, আপনারা যে সিনের কথা বললেন সেটা থেকে মনে হওয়া খুব স্বাভাবিক যে তাকে হত্যা অন্য কোনো জায়গায় করা হয়েছে, তাকে ধর্ষণ অন্য কোনো জায়গায় করা হয়েছে, তারপর তার বডিটা এনে এখানে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটা বলার পেছনে আরো দুটো কারণ আমি বলছি। একটা হচ্ছে যে অভিভাবকদের তো প্রথমে অসুখের কথা, তারপরে আত্মহত্যার কথা বলা হয়েছিল। তারপরেও যখন বাবা মা হাসপাতালে পৌঁছলেন, তাদেরকে কিন্তু 3 ঘন্টার বেশি পুলিশের হাতে পায়ে ধরলেও তাদেরকে তাদের মৃত মেয়ে মুখটা দেখতে দেওয়া হয়নি। এই সময়টা কি তাহলে এরকম কোথায় সাজানো গোছানো হবে তার জন্য নেওয়া হচ্ছিল? হতে পারে। দেখুন, একদম যা এখন পর্যন্ত বাইরে এসেছে তার থেকে দেখা যাচ্ছে যে 4টে নাগাদ খুন ধর্ষণ হয়েছে। তো তাহলে দেখুন আপনারা, এফআইআর হচ্ছে 11:45, তার মানে এদিকে 4টে থেকে 12টা 8 ঘন্টা, এদিকে 12 মানে 20 ঘন্টা পরে। তো এই সময়টা যে নেওয়া হয়েছে, এবং এক্স প্রিন্সিপাল আপনাদের চ্যানেলে বলেছেন যে তিনি চলে আসার পর পুলিশকে ফোন করেছিলেন এবং কমিশনার অফ পুলিশ সহ অন্যান্য পুলিশ অফিসাররা ওখানে চলে এসেছিলেন। তারপর এফআইআর করতে এতটা দেরি। এবং আপনারা জানেন যে প্রায় মৃত্যুর 12-12.5 ঘন্টা পর ইনকোয়েস্ট করা হয়েছে 4:20-তে, তখনও পর্যন্ত কোনো ক্রিমিনাল কেস শুরু হয়নি। একটা ইউডি কেসের উপর ইনকোয়েস্ট হয়েছে, যেটা থেকে পরিষ্কার মেলে যে এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালানো হয়েছে। একদম। প্লিজ আমাদের সঙ্গে একটু থাকুন, রিকোয়েস্ট করছে নজরুল সাহেব। সুপ্রিম কোর্টও তো আজ এই প্রশ্নই করেছে। তবে এই নিয়ে এই ক্রাইম সিন, প্লেস অফ অকারেন্স কি সত্যি সেমিনার হল ছিল? চলুন, আমার সঙ্গে সৌরভ গুহ রয়েছে, আমি আরেকটু কথা বলি, আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছে। সৌরভ, আমরা যে সিনটা রিক্রিয়েট করার চেষ্টা করলাম এবং যতটা গোছানো, পরিপাটি, মাথার ওপরে কম্বল, এমনকি যেখানে শুয়েছিল সেই চাদর, জুতো, ব্যাগ, যে কোনায় বিছানা পাতা হয়েছিল,
খুব জোরালো একটা সম্ভাবনা উঠে আসছে যে ঘটনাস্থল বোধহয় সেমিনার হল ছিল না। প্রিয়দীপ, প্রশ্নগুলো উঠছে কারণ প্রশ্নগুলো তোলার জায়গা রয়েছে। এখনো পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর মেলেনি। সেমিনার কক্ষ কি প্লেস অফ অকারেন্স, সেখানকার যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিন যে প্রশ্নগুলো তুমি বিস্তারিতভাবে বললে, সেই বিস্তারিত সেই প্রশ্নগুলো এখানকার যারা আন্দোলনরত চিকিৎসক রয়েছেন তাদেরও মনে কিন্তু সেই একই সাড়া জাগিয়েছে। তারাও কিন্তু TV9 যে প্রশ্নগুলো তুলছে সেই প্রশ্নগুলো তারা বলছেন যে এই প্রশ্নগুলো তোলা একেবারেই যুক্তিসঙ্গত, এর মধ্যে কোনো কোনো অন্যরকম কোনো আন্দাজ বা অনুমান নেই, এটা তোলা যায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে। সেই প্রশ্নগুলো উঠছে। প্রথম যে প্রশ্নগুলো এখনো সদুত্তর মিলেনি যে দেহ কে দেখেছিল, প্রথম দেহ কে দেখলো, সুনির্দিষ্টভাবে এর উত্তর এখনো পর্যন্ত না পুলিশ যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে বলা হয়েছে, না কর্তৃপক্ষ সেটা স্পষ্টভাবে বলতে পেরেছেন। 2, অধ্যক্ষ প্রথম কখন কলেজে এসেছিলেন আর কারা কারা এই কলেজে এসেছিলেন, কোনো উত্তর মেলেনি। যদিও আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে অধ্যক্ষর আসার পাশাপাশি অনেকেই এসেছিলেন যারা ক্রাইম সিনে ঢুকেছিলেন। ক্রাইম সিন সেটা কেন সিল করে দেওয়া হলো না, সেখানে কেন এতজনের ফুটপ্রিন্ট পড়লো, সেখানে কেন এত গ্যাদারিং হলো, যারা চিকিৎসকরা বলছিলেন সেটা তারা বলছেন সেখানে প্রচুর ফুটপ্রিন্ট পড়েছে। ফলে সার্বিকভাবে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে যেটা যে অভিযোগ দায়ের যে প্রশ্নটা উঠেছিল যে 9:45-এ MSBP তালা থানাকে ইনফর্ম করেছিলেন যে তিনি ইনফর্ম হয়েছেন 9:45 2:45 তিনি তালা থানাকে বলেন FIR দায়ের করার জন্য। সেই নথি আমাদের কাছে আছে যেখানে MSBP টালা থানার কর্তব্যরত অফিসারকে লিখছেন যে আমি 9:45-এ জানতে পেরেছি সন্দিগ্ধ অবস্থায় একজন দ্বিতীয় বর্ষের পিজিটির দেহ উদ্ধার হয়েছে। দ্বিতীয় বর্ষের পিজিটি, সেখানে কোনো নাম উল্লেখ হয়নি, তাহলে তারা জানতেন এই ঘটনাটা কি, তার জন্য পোস্টমর্টমের জন্য তারা অপেক্ষা করেননি, জানেন বলেই তারা জিডির অ্যাপিল করার জন্য সেখানে 9:45 তারা লিখছেন যে 9:45-এ আমরা ইনফর্ম হয়েছি এবং 2:45-এ তারা কমিউনিকেট করছেন তালা থানাকে। 11:45-এ FIR হচ্ছে, অর্থাৎ 9:45 থেকে 2:45 5 ঘন্টার গ্যাপ, আবার 2:45 থেকে 11:45 9 ঘন্টার গ্যাপ। এতটা সময় কেন লাগলো? আর এখানেই কিন্তু ক্রাইম সিনে যেভাবে মৃতদেহ পড়ে রয়েছে তার যে অবস্থান, সেই অবস্থান আর পোস্টমর্টমের যে রিপোর্টের যে বিস্তার এখন প্রকাশ্যে আসার পর পাওয়া যাচ্ছে, আঘাতের যে বিস্তার পাওয়া যাচ্ছে, মস্তিষ্কে আঘাত, মস্তিষ্কের দুদিকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। যার ইন্টারনাল হ্যামারেজ রয়েছে তিনি কি এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকবেন ওখানে? এক্স্যাক্টলি, কপালে হাত দিয়ে শোবেন কি করে? মাথার ভেতরের আঘাতটা সেটা তো পোস্টমর্টমের রিপোর্টে উল্লেখ রয়েছে। ডক্টর অজয় গুপ্ত, ডক্টর শোভন দাস সে কথা বলছেন। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। সত্যিই তো এই প্রশ্নগুলো উঠছে। তার মানে প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে তা ওই সেমিনার হল নয়। বড় করে একটা প্রশ্ন চিহ্ন এই কথাগুলোর সামনে। আরো একটা প্রশ্ন, মাত্র একজনকে এতদিনে ধরা হয়েছে, পুলিশ একজনকে ধরেই সবটুকু তার দায় বলে এসেছে, তারপর এখন বল CBI এর কোর্টে। আমি নজরুল সাহেবের কাছে আরেকবার যাব। নজরুল বাবু, কোথাও কি খুব নির্দিষ্ট করে একজন কালপ্রিট নয়, একাধিক, এই সিন থেকে পোস্টমর্টমের পাওয়া ইঙ্গিত থেকে স্পষ্ট হচ্ছে? দেখুন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা যে সিনের কথা বললেন এবং কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য কর্তৃপক্ষ, কলকাতা পুলিশের সিপি এবং অন্যান্য পুলিশ অফিসারদের যে কার্যকলাপ, তার থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে তারা এটার তদন্ত চাননি, এটাকে খুব তাড়াতাড়ি আত্মহত্যা বলে বা কোনো অশোকে মৃত্যু বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। যার জন্য ধরুন ওখানে একটা রাস্তায় যদি কোনো ক্রাইম হয়, পুলিশের লোকেরা সেখানে দাগ দিয়ে দেয়, দড়ি টানিয়ে দেয় যাতে কোনো গাড়ি না ঢোকে, কোনো লোক না ঢোকে। আর মেডিকেল কলেজের মধ্যে হলো সেমিনার রুমে তারা দেহটা পাওয়া গেল, তার পাশে ভাঙচুর করা হলো এবং একটা ওয়াশরুম যেখানে ফরেন্সিক এভিডেন্স পাওয়া যেতে পারত সেটা নষ্ট করে দেওয়া হলো। এবং 14 তারিখ রাত্রে আপনারা দেখলেন যে তারা কিন্তু ওই সেমিনার হলেই যেতে চাইছিল। তালার মানে 3rd ফ্লোর 4 তলা এইসব গন্ডগোলে সেটা বেঁচে গিয়েছে, কিন্তু উদ্দেশ্যটা ছিল যে সামান্যতম কিছু যদি প্রমাণ থেকে থাকে তাহলে সেগুলোকে লোপাট করে দেওয়া হবে।
যেরকম দেখুন এখানে কোনো আই উইটনেস এখনো আসেনি সামনে, তো তাহলে অপরাধীর যদি সাজা দিতে হয় তাহলে যে ফরেনসিক এভিডেন্স যেগুলো মৃতার শরীর থেকে সংগ্রহ করতে হবে বা যাকে সন্দেহ করে ধরা হয়েছে তার শরীর থেকে জোগাড় করতে হবে, সেগুলো কিন্তু করা হয়েছে বলে আমরা জানি না। এর ফলে দেখছেন যে শুধু আমাদের মতো যে প্রাক্তন পুলিশ অফিসার, সাধারণ লোক, ডাক্তারবাবুরা নয়, হাইকোর্টের জজ সাহেব, সুপ্রিম কোর্টের জজ সাহেবরা একই প্রশ্ন তুলছে।